হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি তোমরা পেছনে আমার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুলতানগাছা রাজবাড়ি। এই রাজবাড়িটার সম্পর্কে আমি অনেক পড়াশোনা করার চেষ্টা করলাম, কিন্তু আনফরচুনেটলি সত্যি আমি তেমন কিছু মেটেরিয়াল খুঁজে পেলাম না যেটা নিয়ে তোমাদের কবে তৈরি হয়েছিল, কারা ছিলেন, কারা এখানে রাজবাড়ি ছিল নাকি জমিদার বাড়ি ছিল, এই সমস্তটা সম্পর্কেই আমার সত্যি কথা কিছু আইডিয়া নেই। আমি খুব আশা করছিলাম যে এখানে কাছাকাছি যদি এখানকার পুরনো কোনো মানুষ থাকেন, লোকাল রেসিডেন্ট থাকেন, তাহলে হয়তো আমি তাদেরকে জিজ্ঞেস করতাম যে তারা এখানকার সম্পর্কে কিছু জানেন কিনা। নিশ্চয়ই জানেন, কিন্তু এত সুন্দর একটা স্ট্রাকচার অ্যান্ড ইটস এ হিউজ স্ট্রাকচার। আমি ভেতরে গিয়েও তোমাদেরকে দেখাবো। তবে প্রচন্ড জঙ্গল হয়ে আছে, আমার ধারণা ভেতরে সাপ খোপ থাকতে পারে। স্টিল আমি খুব কেয়ারফুলি গিয়ে দেখার চেষ্টা করব। তো আমি গতকাল রাত্রিরে ইটাচুনা রাজবাড়িতে ছিলাম। অলরেডি আমি ইটাচুনা রাজবাড়ি সম্পর্কে আমার ব্লগ পোস্ট করেছি, তোমরা দেখেছো। তো আজকে ইটাচুনা রাজবাড়ি থেকে ফেরার সময় অ্যাকচুয়ালি আমি কয়েকটা জায়গা কাভার করব বলে আমার প্ল্যান আছে। তো এই কাভার করতে গিয়ে একটুখানি ডিরুট করে আমরা এই সুলতানগাছা রাজবাড়িতে এসে উপস্থিত হয়েছি। থ্যাঙ্কস টু আওয়ার রেসপেক্টেড ড্রাইভার মিস্টার সুকু। তো ও আমাদের সঙ্গে গাড়ি আছে বলে আমরা এই পুরো রুটটা কাভার করার একটা প্ল্যান আছে, এবং আমার মেয়েকে দেখানোর ইচ্ছে আছে যে আমাদের একদম কলকাতা থেকে এত কাছে, কিন্তু কত এরকম ট্রুলি, আমরা কথাটা শব্দটা খুব ব্যবহার করি হিডেন জেম, কিন্তু সত্যি এগুলো হিডেন জেম, আমরা সেগুলোর খবরই রাখি না। তো চলো তোমরা আমার সঙ্গে ভেতরে সুলতানগাছা রাজবাড়ি, ভেতরটা কেমন, কি কি আর্কিটেকচারাল স্টাইল আছে, কি অসাধারণ স্থাপত্য কীর্তি এখানে আছে, এগুলো সম্পর্কে তোমাদেরকে একটু দেখাতে চাই। আমি ভেতরে যখন হাঁটতে শুরু করলাম তখন জাস্ট এক দুজনের দেখা পেলাম। আমি অবাক হয়ে দেখলাম তারা কিন্তু তেমন কেউ বলতে চাইলেন না এই জায়গাটা সম্পর্কে কিছু। জানি না, আমার ভুল হতে পারে, বলতে চাইলেন না নাকি জানেন না, আমি ঠিক জানি না, কিন্তু তেমন কথা হলো না। কিন্তু যতটুকু কথার মাঝখানে যেটা বুঝতে পারলাম, এই যে স্ট্রাকচারটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা সম্ভবত একটা শিব মন্দির ছিল। তো এখনো জানলাগুলোর ওপরে কি অপূর্ব শিল্পকীর্তি কিন্তু এখনো ভালোভাবে দৃশ্যমান। তারপরে আমরা এই যে ভেতরটায় ঢুকলাম, এটা হচ্ছে সুলতানগাছা রাজবাড়ি বা জমিদার বাড়ির অন্দরমহল বলা যায়। বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই রাজবাড়িটা অবস্থিত। এই স্ট্রাকচারটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে আমি পরিষ্কার দোতলা স্ট্রাকচার তো দেখতেই পাচ্ছি, এবং এখানে অনেকগুলো বেশ বড় বড় জানলার অস্তিত্ব আছে, যেখান থেকে বোঝা যায় যে ভেন্টিলেশন সিস্টেম কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবং মন খারাপ লাগছিল, এত বড় একটা বাড়ি এবং এত সুন্দর একটা বাড়ি এত অযত্নে পড়ে আছে। এখানকার শরিকরা সম্ভবত কয়েক বছর আগে অবধিও ছিলেন, কিন্তু এখন সম্ভবত তারা এই বাড়িটার আর দেখাশোনা করেন না। ইতিহাসের ছাত্রী তো, তাই এই ধরনের বাড়িগুলো এভাবে পড়ে থাকতে দেখলে ভীষণ মন খারাপ হয় আমার। যাই হোক, মন খারাপ করার দরকার নেই, কিন্তু তোমরা যদি এই পথ দিয়ে আসো একবার ঘুরে যেও। সুলতানগাছা জমিদার বাড়ির পরে এই রাস্তাতেই আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থান পড়ে, সেটা অবশ্যই তোমরা দেখবে। এবং এই জায়গাটায় এসেই আমার একটা পুরনো স্মৃতি মনে পড়লো। অ্যাকচুয়ালি স্কুলে চাকরির আগে আমি অনেক বছর দমদম মতিঝিল কলেজে পড়াতাম। ওখানে পড়াকালীন সময়ে স্টুডেন্টদেরকে নিয়ে এখানে বেড়াতে এসেছিলাম দিব্যি লাগে। এখানে দাঁড়িয়ে আছি, তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ এই মন্দিরটার নাম হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দির, আমি এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি জায়গাটার নাম বাঁশবেড়িয়া, হুগলি জেলায়। বাঁশবেড়িয়ার একটা বিখ্যাত মন্দির স্থাপত্য কীর্তি হচ্ছে গিয়ে হংসেশ্বরী মন্দির। তো হংসেশ্বরী মন্দির 1799 সালে শ্রী নৃসিংহদেব মহাশয় তৈরি করতে শুরু করেন। তিনি পুরোটা তৈরি করতে পারেননি, অসমাপ্ত থাকে। পরবর্তীতে তার স্ত্রী শ্রীমতী শঙ্করী দেবী এই মন্দিরটা কিন্তু শেষ করেন। এই মন্দিরের যেটা স্পেশাল একটা আর্কিটেকচারাল স্টাইল, সেটা হচ্ছে এর মিনার, যেগুলোকে রত্ন বলা হয়। তো মিনার বা রত্নগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে আছে, এটা
প্রস্ফুটিত পদ্মের মতন, হ্যাঁ, ফোটা পদ্ম ফুলের মতন। এই জন্য এগুলো দেখতে খুব সুন্দর লাগে। এবং আমি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যে পদ্ম ফুলের পাপড়ি যেরকম একটা একটা করে খোলে, ঠিক সেভাবেই কিন্তু এই মন্দিরের মিনারগুলো তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য এক্সক্লুসিভিটি অফ দিস প্লেস অর অফ দিস মন্দির, আই উইল সে। কারণ এই বাঁশবেড়িয়া অঞ্চলে আরো অনেক মন্দির যেগুলো পাওয়া গেছে বা দেখা যায়, সেখানে কিন্তু এই রত্ন আর্কিটেকচারাল স্টাইল বা এই লোটাস টেম্পলের মতন মিনার, এটা কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না। তো এই ইতিহাস সম্পর্কে আমি আরো তোমাদের বলবো। আপাতত আর একটা বিল্ডিং আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। ঠিক এই মন্দিরের উল্টো দিকে এই যে একটা আছে, এটা বেসিক্যালি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এটা মহারাজাদের ফ্যামিলির মানুষরা এখনো থাকেন এবং এখানে দুজন শরিক থাকেন বলে আমি এখানে এসে জানতে পারলাম। ইটস আ বিউটিফুল হাউস। এবং এখানে যেহেতু রাজার পরিবারের মানুষরা এখনো থাকেন, সেজন্য স্বাভাবিকভাবেই এটা কিন্তু ভালোভাবেই। এটার ঠিক পাশে আর একটা মন্দির আছে যেখানে আমাদের টেরাকোটা আমরা টিপিক্যাল টেরাকোটা আর্কিটেকচারাল স্টাইল দেখতে পাচ্ছি। এটাও একটা খুব সুন্দর সুপ্রসিদ্ধ একটা মন্দির। এটা সম্পর্কেও আমি ভেতরে গিয়ে তোমাদেরকে বলবো। আপাতত চলে এসো আমার সঙ্গে, চলো হংসেশ্বরী মন্দির দেখে আসি। এই মন্দিরে 13টা রত্ন বা মিনার আছে এবং প্রত্যেকটাই প্রস্ফুটিত পদ্মের মতন নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের গর্ভগৃহের উচ্চতা প্রায় 70 ফুট। গোলাকার একটা বেদির ওপরে পাথরে নির্মিত শায়িত শিব মূর্তির নাভি থেকে প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মাণ করা হয়েছে। দেবী মূর্তি নীলবর্ণা, ত্রিনয়নী, চতুর্ভুজা, খড়গধারিণী এবং নরমুণ্ডধারিণী। এই মন্দিরের ঠিক পাশেই আরেকটা বিখ্যাত মন্দির আছে, যেটা টেরাকোটা আর্কিটেকচারাল স্টাইলে তৈরি এবং সেই মন্দিরটার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। এই দুটো মন্দিরই কিন্তু ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। এখন যে ছবিগুলো তোমরা দেখছো, সেই ছবিগুলো আমি কিন্তু একটু দূর থেকে লুকিয়ে জুম করে তুলেছি। লুকিয়ে বলবো না, জুম করে তুলেছি, কারণ মন্দিরের ভেতরে এখন কিন্তু ছবি তোলা একদম নিষিদ্ধ হয়ে গেছে। তাই জন্য এই যে দেখছো যে ভেতরে সবাই ঢুকছে বা এখানে হংসেশ্বরী দেবীর ছবি তোলা যায়, কিন্তু ভিডিও করা একদম বারণ। একদিকে হয়তো ভালোই, আমি দেখেছি স্টুডেন্টদের নিয়ে যখন কোথাও কোথাও বেড়াতে যাই, এক্সকারশনে যাই, তখন বাচ্চারা ছবি তুলতে আর ভিডিও করতে এত বেশি ব্যস্ত হয়ে যায় যে আসল জিনিসটাই কিছু ক্ষেত্রে তারা দেখে না। আমার ভীষণ বিরক্ত লাগে, একটু বকাঝকাও করে ফেলি। যাই হোক, টেরাকোটা মন্দিরের 2-1টা ছবি আছে, তোমাদেরকে শেয়ার করলাম। তো কলকাতার এত কাছে এত ভালো মন্দির একবার ঘুরে যেতে কিন্তু ভুলো না। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল ব্যান্ডেল গির্জা বা ব্যান্ডেল চার্চ। এটা পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলোর মধ্যে একটি। এই গির্জার একটা পোশাকি নাম আছে। পোশাকি নামটা হলো দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোসারি ব্যান্ডেল। এই চার্চটা হওয়ার পেছনে একটা ছোট্ট ইতিহাস আছে। তোমরা নিশ্চয়ই জানো, 16 শতকের মধ্যভাগ থেকেই পর্তুগিজরা ব্যান্ডেল শহরটাকে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে এবং এরা কিন্তু হুগলিতে একটা শহর নির্মাণেরও অনুমতি পায়। স্বাভাবিকভাবেই শহর নির্মাণ যেই হলো, সঙ্গে সঙ্গে পাদ্রীরা এখানে আসতে শুরু করেন এবং স্থানীয় যারা দরিদ্র মানুষ ছিলেন তাদেরকে কিন্তু ধর্মান্তরিত করতেও শুরু করেন। এবং 1598 খ্রিস্টাব্দ নাগাদ হুগলিতে ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় 5000 ছিল। এর মধ্যে যেমন স্থানীয় অধিবাসীরা ছিলেন, তেমনি বিভিন্ন মিশ্র জাতির মানুষজনও কিন্তু ছিলেন। এরপরে ব্যান্ডেল চার্চ নির্মাণ করার পারমিশন পাওয়া যায় এবং 1599 খ্রিস্টাব্দে ব্যান্ডেল চার্চ তৈরি হয়। ব্যান্ডেল চার্চে এরকম একটা বড় মাস্তুল রাখা আছে। আমি এর আগেও এসেছি কয়েকবার। এই মাস্তুলটা দেখতে কিন্তু দিব্যি লাগে, সত্যি এটা এত বড় একটা মাস্তুল এবং এনারা কিন্তু খুব সুন্দর করে প্রিজার্ভ করে রেখেছেন। আমি ইপসার সঙ্গে যখন যেখানে যাওয়ার আমার সুযোগ হয়েছে, তো আমার খুব ভালো লাগে ইপসা যদি আমাদের সঙ্গে শেয়ার করে। তো ব্যাপারটা মোটেই সহজ হয়নি, বেশ পটাতে হয়েছে। তো ইপসা আলটিমেটলি রেডি হয়েছে যে আমাদের এই সম্পর্কে কিছু বলার জন্য। ইপসা প্লিজ। তো
তো এইগুলো স্কাল্পচার যেগুলো দেখা যায়, দিজ আর ভেরি রেমিনিসেন্ট অফ, মানে দেয়ার মডেলড অপন যীশু খ্রিস্টের যে ক্রুসিফিকশন হয়েছিল ব্যাক এট লাইক 50 এডি। তো আমরা প্রথমটায় দেখতে পারি দ্য ক্রুসিফিকশন, যেখানে সব ডিসাইপলস আছে। আই ওয়ান্ট টু পয়েন্ট আউট ওয়ান ডিসাইপল, Mary Magdalene, not to be confused with Mother Mary. ও ছিল জিসাসের অলমোস্ট প্রথম ডিসাইপল, মানে অফিসিয়ালি। আর শি ওয়াজ অলসো দ্য ফার্স্ট ওয়ান, যে প্রথম যখন ও সিটিতে আসে তাকে অ্যানয়েন্ট করেছিল অ্যাজ দ্য গড কিং। তো এটা হলো বেসিক্যালি ক্রুসিফিকশনের সিনটা সবাই দেখছে অ্যাট দিস পয়েন্ট। এটা হলো যখন সন্ধে পড়ে যায়, তখন সবাই নিচে ওকে নামানো হয়ে যায়। এই কাপড়টা যেটা ছিল সেটা মেরি বোধহয় এনেছিল, আই এম নট শিওর। এই কাপড়টা যখন ছিল তখন এই একটা মডেল হয়েছে আফটার আ ভেরি ফেমাস স্কাল্পচার, যেটা আমরা বোধহয় গেছিলাম না মা ইটালিতে আমরা এই স্কাল্পচারটা দেখেছিলাম, মাদার অফ পাইটি, I believe is what the sculpture is called. So this is also very modeled after a very famous sculpture, not the exact one, obviously. The exact one is Mother Mary dhore ache, but in this case, this is Mary Magdalene. And the next sculpture is laying down Jesus on what was going to be his tomb. So shobai mile ache putting him down. At this point, Jesus was believed to be dead. And then of course, Easter Sunday, he has risen. That is it. থ্যাংক ইউ ইপসা। একটা কথা আমি মনে মনে ভাবছিলাম, আজকের আমার দিনের ট্রিপটা একটা সর্বধর্ম সমন্বয় বা সর্বধর্ম সহিষ্ণুতার একটা আদর্শ নিদর্শন হতে পারে। কারণ আমি প্রথমে হংসেশ্বরী মন্দির গেছিলাম, তারপরে খ্রিস্টান চার্চ গেছিলাম, এখন যেখানে এসেছি সেটা হচ্ছে হুগলি ইমামবাড়া। হুগলি ইমামবাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত এবং এটা শিয়া মুসলিম ইমামবাড়া এবং একটা মসজিদ। 1841 সালে মোহাম্মদ মহসিন ভবনটির নির্মাণ কার্য শুরু করেছিলেন এবং 1861 সালে এটার কাজ শেষ হয়। ভবনটি দোতলা, যার প্রবেশদ্বারের ওপরে একটা দীর্ঘ ছবির ঘড়ির টাওয়ার আছে। এই ঘড়ির টাওয়ারের ছবি আমি দিয়েছি। মসজিদের দেওয়ালে খোদাই করা আছে কোরআনের জটিল নকশা এবং নানান গুরুত্বপূর্ণ তথ্য। আর মসজিদের ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ, মার্বেল, মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন দ্বারা ভীষণ সুন্দরভাবে সুসজ্জিত। এবার একটু বলি হুগলি ইমামবাড়ায় তোমাদের কিভাবে আসতে হবে। এখানে আসার সবচেয়ে ভালো উপায় আমার মনে হয়, হাওড়া স্টেশনে গিয়ে ব্যান্ডেল পর্যন্ত সোজা লোকাল ট্রেন পাওয়া যায় এবং লোকাল ট্রেন কিন্তু বেশ ঘন ঘন থাকে, ভিড়ও বেশ কম থাকে। আর হুগলি স্টেশনে নেমে অটো, টোটো, রিক্সা নিয়ে ইমামবাড়ায় যাওয়া যায়। যেহেতু ইমামবাড়ার আশেপাশে সেরকম কোনো রেস্টুরেন্ট বা খাবার জায়গা নেই, সেজন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যখন আসবে হালকা ফুলকা নিজেদের খাবার নিয়ে এসো এবং খাবার জল নিয়ে এসো, কারণ অনেকটা হাঁটতে এবং গরমের মধ্যে হাঁটতে জল কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এখন এই হুগলি ইমামবাড়ার ঠিক পেছনের যে অপূর্ব দৃশ্যটা দেখছো, পেছনে গিয়েই মনটা ভালো হয়ে যায়। বিশাল বড় নদী দেখতে পাওয়া যায় এখানে, দেখতেই পাচ্ছ, এবং আশেপাশটা ভীষণ সুন্দর। এই যে তোমরা বিল্ডিং এর গায়ে ছোট ছোট অক্ষরে লেখা দেখতে পাচ্ছ, আমি আশা করছি এই লেখাগুলো কিন্তু সাধারণ লেখা নয়। এটা হচ্ছে এখানে একটা হুইল লেখা আছে। কি অসাধারণ মাথা ছিল! আমি তাই ভাবছিলাম হুইল তো নানানভাবে নষ্ট হয়ে যায় বা কিছু ক্ষেত্রে আবার নষ্ট করে দেওয়া হয়, তো কোনোভাবে যাতে হুইল নষ্ট না হয় তাই এই স্থাপত্য কীর্তির গায়ে হুইলটা লিখে দেওয়া আছে। যাই হোক, এই যে তোমরা পেছনে হুগলি নদী দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা বোটিং করতে পারো। হ্যাঁ, কিন্তু আমি প্রত্যেকবারই দেখেছি বোটিং এর সময় কিন্তু কোনো ফিক্সড রেট এদের বাধা নেই বলে নানান রকম রেট চান আর কি এনারা। যাই হোক, তোমরা যদি বোট রাইড করতে চাও তাহলে তোমরা কিন্তু একটু দাম কষাকষি করতেই তোমাদের হবে, কিন্তু আমি নিশ্চিত যে বোট রাইডটা তোমরা যদি করো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে দেখতে, এবং নৌকো থেকে এই হুগলি ইমামবাড়াকে দেখতে দারুণ লাগে। তোমাদের তো আগেই বলেছি
যে ইমামবাড়াতে ঢোকার ঠিক মুখেই একটা বিরাট বড় ক্লক টাওয়ার আছে, আমি ছবিও দিচ্ছি এখানে। তো এই ক্লক টাওয়ারটার সঙ্গে সঙ্গে আর একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে এটা একটা সূর্য ঘড়ি। এবং সবচেয়ে মজার কাণ্ড হলো এবং ভালো লাগার বিষয় হলো সূর্য ঘড়িটা কিন্তু এখনো অবধি চলে। আমি তোমাদেরকে এখানে এক্স্যাক্টলি টাইমটা বলতে পারছি না, কারণ তখন খুব একটা রোদ ছিল না। রোদ না থাকলে সূর্যের মানে এই যে মাঝখানের যেটা আছে সেটার ছায়াটা তো পড়ে না, তো সেজন্য আমি ঠিক তোমাদেরকে টাইমটা বলতে পারলাম না। কিন্তু আমি এর আগেও তো গেছি, প্রত্যেকবার আমি দেখেছি যে এক্স্যাক্টলি ঠিক ঘড়িতে যে টাইমটা হয় সেই টাইমটাই কিন্তু দেখায়। ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। অনেক তো হলো আমার ইতিহাসে পাতিহাসের কচকচি, এবার একটু পেট পুজোর গপ্প করা যাক। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল চন্দননগরের বিখ্যাত মিষ্টির দোকান সূর্যকুমার মোদকের মিষ্টির দোকান। তো আমরা তো যাচ্ছিলাম, এবার মোদকের মিষ্টির সঙ্গে সঙ্গে মোদকের মিষ্টির একটা ছোট্ট আবার ইতিহাস আছে, সেটাও কিন্তু আমার কাছ থেকে শুনতে হবে। গল্পটা কি? শোনা যায় মানকুণ্ডুর বিখ্যাত জমিদার গৌর খাঁর মেয়ের বিয়ে তো হয়ে গেছে। এবার মেয়ের বিয়ের পরে আমাদের একটা বিখ্যাত রিচুয়াল আছে, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে তো জামাই বাড়িতে আসবে। এবার আসার পরে তাকে তো অবভিয়াসলি ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে, কিন্তু জমিদার গিন্নি বা গিন্নিমা ভাবলেন ভিআইপি ট্রিটমেন্ট তো তুমি পাবে, সঙ্গে তোমাকে একটু বোকাও বনতে হবে। তো যেমন ভাবা তেমন কাজ, তিনি ডেকে পাঠালেন সূর্যকুমার মোদককে। ডেকে বললেন এমন একটা মিষ্টি বানাতে হবে যাতে মন ভরে, সঙ্গে সঙ্গে একটু আমার জামাইকে আমি বোকাও বানাতে পারি। তখন বিখ্যাত মিষ্টির জন্ম হলো, যার নাম জল ভরা তালশাঁস। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি এই যে বিখ্যাত সূর্যকুমার মোদকের দোকানের সামনে। আই এম এক্সট্রিমলি এক্সাইটেড অ্যাবাউট ইট। এই রাস্তা দিয়ে তোমরা যখন কলকাতায় ফিরবে তখন একটা মাস্ট স্টপ হচ্ছে সূর্যকুমার মোদক। এখানে অসম্ভব ভালো মিষ্টি পাওয়া যায়, সবাই জানে, তাই আমি আর এক্সট্রা করে কিছু বলছি না। আর কি কি মিষ্টি পাওয়া যায়, কি তার ইতিহাস, আমি ভেতরে গিয়ে বলছি। আপাতত এখন একটা মিষ্টি ব্রেক আমার। যে গপ্পটা বলছিলাম, জল ভরা তালশাঁস যেই জামাই বাবাজি মুখে দিলেন এবং একটা কামড় বসালেন, সঙ্গে সঙ্গে ভেতরের গোলাপ জল স্টোর করা থাকতো তখন, তো গোলাপ জল বেরিয়ে একদম পাঞ্জাবিতে পড়ে গেল। তো জামাই বাবাজি তো বেজায় অপ্রস্তুত হলো এবং গিন্নিমা ঠিক যেটা চাইছিলেন, চারিদিকে কিন্তু বেজায় হাসির রোল উঠলো। তো গিন্নিমার মিশন ওয়াজ সাকসেসফুল। তো সেইভাবেই এই যে তোমরা দেখতে পাচ্ছ বিখ্যাত মিষ্টির জন্ম হলো, সেটা হচ্ছে জল ভরা তালশাঁস, যেটা এখন জল ভরা নামেই বেশি পরিচিত। জল ভরা সন্দেশ ছাড়াও সূর্যকুমার মোদক কিন্তু মতিচুরের সন্দেশ, আম সন্দেশ, ক্ষীরপুলির সন্দেশও আবিষ্কার করেছিলেন, এটা মানা হয়। যাই হোক, এই যে এত এত মিষ্টি তোমরা দেখছো, তার মধ্যে কত মিষ্টি যে আমি কিনেছিলাম। আমি যে বিরাট মিষ্টি প্রেমী তা কিন্তু নয়, কিন্তু এরকম স্পেশাল মিষ্টির দোকানে এলে মিষ্টি কিনতে আমার দারুণ লাগে। দারুণ দারুণ মিষ্টি কিনলাম এবং কিনে ব্যাগ হাত ভর্তি করে এবং মন ভর্তি করে এবং বেশ খানিকটা খেয়েও তারপরে কিন্তু আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে রওনা হলাম। ইট ওয়াজ আ ভেরি ভেরি গুড এক্সপিরিয়েন্স। তোমরা যদি এই পথ দিয়ে যাও তাহলে চন্দননগরের সূর্যমোদকের মিষ্টির দোকানে একবার কিন্তু দাঁড়াতেই হবে। তো সূর্যমোদককে পেছনে ফেলে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম এবং এই সময়ে আমরা একটা ছোট্ট গলির মধ্যে, গুগলের যেমন কাণ্ড, গুগল তো ওই 1 মিনিট বাঁচানোর জন্যে এমন এমন গলিতে ঢোকাবে যে তোমরা আর বেরোনোর পথ পাবে না। যাই হোক, আমরা এই গলি ঘুঁজি পেরিয়ে আমাদের পরবর্তী যাওয়ার জায়গার একদম কাছাকাছি চলে এসেছিলাম। এই জায়গাটা কি এবং কেন গেলে ভালো লাগবে এটা তো আমার মুখ থেকেই তোমরা এক্ষুনি শুনবে। বাঁদিকেই দেখতে পাচ্ছ ইটস আ হিউজ স্ট্রাকচার এবং এই জায়গাটার যেটা বৈশিষ্ট্য, ঠিক সামনে এটার কিন্তু হুগলি নদী, তাই লোকেশন ওয়াইজ ইট ইজ আ ফ্যান্টাস্টিক প্লেস। এবং এই জায়গাটায় বেশ খানিকক্ষণ সময় কাটাতে এবং আবার বাঙালি পেট পুজো করতে দিব্যি লাগবে। কিন্তু দেখো, একবার ঘুরে যেতে পারো এখানে। আমি কি জায়গায় এসছি
এটা একটু পরে আমি নিজেই তোমাদেরকে বলবো। আপাতত যে চারদিকটায় দেখছো সেটা একটু দেখে নাও। তো আমাদের আজকে ডে ট্রিপের একদম লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ডেনমার্ক ট্যাভার্ন। এই ডেনমার্ক ট্যাভার্ন 1786 সালে জেমস পার নামে একজন ইংরেজ সরাইখানার মালিক এই জায়গাটা তৈরি করেন। এবং এই যে জায়গাটা তৈরির পেছনে তার যে কারণ ছিল, যেটা বলা হয়, এবং দ্য ক্যালকাটা গেজেটের একটা বিজ্ঞাপনে এটা ঘোষণা করা হয়, যে সকল ভদ্র মহোদয়গণ এই নদীপথে যাত্রা করেন তারা এখানে প্রাতরাশ, মধ্যাহ্নভোজন, রাতের খাবার এবং আশ্রয় পাবেন। একসঙ্গে বলা যায় এটা কিন্তু একটা জায়গায় সব রকম জিনিস পাওয়া যাবে। এটাই কিন্তু ট্যাভার্ন শব্দটার মানেও অ্যাকচুয়ালি তাই, যে একটা জায়গা যেখানে সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। এবং এখানে অবভিয়াসলি খাবার পাওয়া যেত, পানীয় পাওয়া যেত। সো ইট বিকেম ভেরি ভেরি পপুলার। সমস্ত যারা এই যাত্রাপথে নদী দিয়ে, হুগলি নদী দিয়ে যারা ট্রাভেল করতেন তাদের জন্য এটা থাকার একটা অত্যন্ত ভালো জায়গা হয়ে উঠছিল ক্রমশই। তো এখন এটা একটা সময় তো ধ্বংসাবশেষ হয়ে যায় খুব স্বাভাবিকভাবে, এবং 2015 সালে অ্যাকচুয়ালি এটা প্রায় ধ্বংসাবশেষের জায়গাতেই পৌঁছে গেছিল। তো তারপরে এটা অনেক চেষ্টা করে এটাকে আবার রেস্টোর করা হয়, এবং এখন তোমরা দেখতেই পাচ্ছ ইটস আ বিউটিফুল প্লেস। এবং এর আগেও আমি একবার এসেছি, এবারও এসেছি। এখানে ভীষণ ভালো খাবার দাবার পাওয়া যায় ডেনমার্ক ট্যাভার্ন। আর বিশেষ করে আমার এখানকার কন্টিনেন্টাল খাবার বেশি পছন্দ। আজকেও আমার প্ল্যান আছে গ্রিল ফিশ খাওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। এই জায়গাটাও খুব সুন্দর। এই ঝাড়বাতিগুলো যেমন কাঠের তৈরি ঝাড়বাতি, এটাও আমার খুব সুন্দর লাগে দেখতে। এবং এখানে এই সুন্দর করে লেখা রাইট আপ আছে যে কেন তৈরি হলো, কি বৃত্তান্ত এগুলো। তো এখন আমাদের লাস্ট যেটা আমার আজকের দিনের ইচ্ছে করার, সেটা হচ্ছে এখানে খুব ভালো মন্দ খেয়ে তারপরে বাড়ি যাব। তো এরপরে এখানে কি খেলাম, খাবার দেখতে কেমন ছিল বা ভেতরটা কেমন, এটা ঠিক এরপরেই তোমাদেরকে দেখাবো। চলে এসো আমার সঙ্গে। যখন আমি ইউনিভার্সিটিতে বা স্কুল কলেজে পড়তাম, স্টুডেন্ট ছিলাম, বা এখনও আমি স্টুডেন্টই, কারণ আমাকে পড়াশোনা বিস্তর করতে হয় ক্লাসে পড়ানোর জন্য। তো এত মনোযোগ দিয়ে পড়াশোনা কখনো করেছি বলে মনে হয় না। রেস্টুরেন্টের কার্ড পেলে কিন্তু বাঙালি প্রচণ্ড সিরিয়াস হয়ে যায়। যাই হোক, তো এখানে এর আগেও 2-1 বার খেয়েছি। আমি জানি না, আমি 2-1 জনের কাছে শুনেছি এখানকার বাঙালি খাবার নাকি তাদের অত ভালো লাগেনি, কিন্তু আমি এসে প্রত্যেকবারই কিন্তু কন্টিনেন্টাল খাবার খেয়েছি। এবারও যেমন আমি একটা গ্রিল ফিশ খেয়েছিলাম, আমার মেয়ে একটা কিছু একটা কায়দাওয়ালা নামের চিকেন খেয়েছিল, মনে নেই। আর আমার হাজবেন্ড, ও সাধারণত একেবারেই এক্সপেরিমেন্টেশনে বিশ্বাস করে না, তো একটা কিছু ফ্রায়েড রাইস আর চাইনিজ কিছু একটা সাইড ডিশ খেয়েছিল। বাট যাই হোক, খাবার ভীষণ ভালো ছিল। এই যে তোমরা দেখছো, এটা জাস্ট ডেনমার্ক ট্যাভার্নের পেছনের দিকটাও কিন্তু খুব সুন্দর করে এরা মেনটেন করেছে, এবং এই ঘরগুলোতে রাত্রিরে থাকাও যায়। সুতরাং অনেকেই এসে থাকেন, যাতায়াতের পথে থাকেন, বা এরকম একটা হেরিটেজ প্রপার্টিতে থাকতেও অনেকে কিন্তু দিব্যি তাদের লাগে। এই কারণে এই জায়গাটা থাকা এবং খাওয়ার জায়গা দুটো হিসেবেই কিন্তু ভীষণভাবে পরিচিত হয়ে গেছে। আমরাও বেশ কবজি ডুবিয়ে দারুণ করে খেলাম, কিন্তু খাবার ওয়াজ রিয়েলি রিয়েলি নাইস। তো আজকে আমার সারাদিনের বেড়ানোটা এখানেই শেষ হচ্ছে। গেছো দিদি, সত্যি গেছো দিদি হয়ে আজকে সারাদিন অনেক বেরিয়েছে। তো আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে হুগলি নদী তোমরা দেখতে পাচ্ছ। ইটস এ ভেরি বিউটিফুল প্লেস। তো আমার ইউটিউব চ্যানেল গেছো দিদি এবং আমার ফেসবুক পেজ গেছো দিদি তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমরা প্লিজ এটাকে লাইক করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলকে
অফকোর্স সাবস্ক্রাইব করো। আজকের মতন এই পর্যন্তই, আবার পরবর্তী সময় তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।